মুহূর্তে কথা বলছি জঙ্গিপুরের সাংসদ তথা এই মুহূর্তে বিদায়ী বলবো তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান সাহেবের সঙ্গে 2026 রাজ্য বিধানসভার পর রাজ্যের একটা বিশাল রাজনৈতিক পালাবদল ঘটে গেছে। একই সঙ্গে তৃণমূলের মধ্যেও যেন গোষ্ঠীদ্বন্দ্ব লেগেছে, ভাগ হয়ে গেছে তৃণমূল। আমি সেই সম্বন্ধেই প্রথম প্রশ্ন করব মাননীয় সাংসদ খলিলুর রহমানকে, কারণ মুর্শিদাবাদের তৃণমূলকে প্রতিষ্ঠা করতে, বিশেষ করে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে তার যে একটা বিশাল ভূমিকা ছিল এটা কেউ অস্বীকার করতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বা বলে থাকেন যে মুর্শিদাবাদে এবং জঙ্গিপুরে তৃণমূলকে প্রতিষ্ঠা করতে অগ্রণী যিনি ভূমিকা নিয়েছিলেন সাংসদ খলিলুর রহমান। আমি প্রথম প্রশ্নটাই আসছি এবার। রাজ্যের তৃণমূল ভাগ হয়ে গেছে এই মুহূর্তে 2026 সালের বিধানসভা ভোটের পর। একদিকে সিপিএম ছেড়ে আসা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যদিও তিনি পরবর্তী তৃণমূলে যোগ দিয়েছিলেন, অন্যদিকে তৃণমূলের প্রতিষ্ঠাতা সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি ভবিষ্যৎ হবে মনে হচ্ছে এই তৃণমূলের, কোথায় গিয়ে দাঁড়াবে? সকলকে আমি শুভ সন্ধ্যায় শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনার যে প্রশ্ন, এক কথায় বলতে পারি যে সারা বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে চেনে এবং জানে। এই তৃণমূল কংগ্রেসের তিনি প্রতিষ্ঠাতা এবং বাংলার মানুষের জন্য তিনি সাধ্যমতো তেনার কাজ করেছেন। 2026 নির্বাচনে যে বিধানসভা ভোটের পরেই যে তৃণমূল কংগ্রেসে যে পরাজয় বা তার যে বিভাজন, এটাতে আমি ব্যথিত। বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাত ধরে আমি মমতা ব্যানার্জির কাছে গিয়ে দলের প্রার্থী তিনি আমাকে করেছিলেন। তিনি আগে শুধু দিদি বলে সবাই জানেন বলেন, শুধু তাই নয়, আমি মমতা ব্যানার্জিকে মায়ের জায়গায় রেখে আমি তেনাকেও ভাবি আর কি। এই কাজে, যে বিভাজনের কাজে আমি চরম ব্যথিত আর কি। আগামী দিন মমতা ব্যানার্জিকে লোকে জানে, তিনি কাজ করে এসেছেন, তিনাকে জানেন আর কি। ঋতব্রতবাবু এসছেন, প্রথমত তিনি সিপিএম থেকে তৃণমূল এসছেন, তৃণমূল থেকে আবার তিনি নতুন দল করা বা তৃণমূলকে আসল তৃণমূল বলা তিনি গেছেন আর কি। সেটা পরের বিষয়, মানুষ তার বিচার করবেন আর কি। আপনিও বা আপনার সঙ্গে সঙ্গে আবু তাহের খান এবং আরও 21 জন সাংসদ যারা তৃণমূল ছেড়ে দিয়েছেন, নতুন একটা দলে গেছেন, ঠিক কেমন কি পরিস্থিতি হলো যে তৃণমূল ছেড়ে দিলেন? দেখুন, আমি প্রথমে বললাম যে এই বিভাজনে আমি ব্যথিত। আমি আজও কখনো ভাবলে কষ্টই পাই আর কি, কিন্তু সবটা বলতে পারছি না। আমার একটাই লক্ষ্য রয়েছে এই মুহূর্তে, যে জঙ্গিপুর লোকসভার উন্নয়ন, সেই সঙ্গে জেলার উন্নয়ন এবং আমাদের রাজ্যের প্রতিটি কোণায় উন্নয়ন পৌঁছাক নতুন সরকারের হাত ধরে আর কি। আমি সেই আশার উপরে নির্ভর করে রয়েছি আর কি। কিন্তু কোনো একটা জায়গায় আমি আর ব্যথা আমার রয়েছে আর কি, সেটা আমাদের স্রষ্টা তিনি জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কি তৃণমূল, এটা সাধারণ মানুষ মেনে নেবে বলে মনে হয় আপনার? রাজ্যের মানুষ বা যারা তৃণমূল করেছে এক সময়, দুদিনের তৃণমূল কর্মী, তাদেরকে মেনে নেবে মনে হচ্ছে যে আপনার কাজের পরিচয়ে, ব্যবহারের পরিচয়ে তার স্থায়ীকরণ হবে। কাজ এবং ব্যবহারে মানুষ চিনবে বা তার স্থায়িত্ব হবে। এই 2026 রাজ্য বিধানসভায় অমুসলিমরা ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে,
বিজেপি ক্ষমতায় এসেছে, শুভেন্দু অধিকারী প্রধান মুখ্যমন্ত্রী হয়েছে, মুর্শিদাবাদের উন্নয়ন ঠিক কীভাবে হতে পারে? থমকে দাঁড়াবে না আরও উন্নয়ন হতে পারে? কি আপনার আশা? দেখুন, যিনি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি একটা সময় তৃণমূল কংগ্রেসেই ছিলেন এবং মুর্শিদাবাদ জেলার অবজারভার হয়েছিলেন। কাজে তিনি মুর্শিদাবাদ জেলাটাকে খুব ভালো করে চেনেন, জানেন। এই মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রয়োজন সেটা হচ্ছে গঙ্গা ভাঙন প্রতিরোধ এবং পদ্মা নদীরও ভাঙন প্রতিরোধ। এটা আমাদের কাছে একটা বড় ইস্যু বা বড় কাজ সরকারের কাছে। বিগত দিনে তৃণমূল সরকার তার চেষ্টা করেছে ভাঙন প্রতিরোধ করার লক্ষ্যে, কিন্তু যতটা প্রয়োজন ততটা করতে পারেননি, যেহেতু সবটাই রাজ্য সরকার, কেন্দ্র সরকার সেই সময় পাশে পাননি আর কি। এই মুহূর্তে আমরা খুব আশাবাদী মুর্শিদাবাদ জেলার মানুষ যে রাজ্য এবং কেন্দ্রে একই দলের সরকার রয়েছে, কাজে জেলার উন্নয়ন সর্বস্তরে হবে বলে আমরা আশা রাখি এবং সেই উন্নয়নকে কিন্তু লক্ষ্য রেখে আমাদের এই পালা পরিবর্তন। এখন রাজ্যে পালা বদলের পর 21 জন সাংসদ এনসিপিআই যোগ দিলেন। অনেকে একটা প্রচার করলো যে আপনি বিজেপিতে চলে গেছেন, এনডিএকে সমর্থন করছেন। আপনি কি সরাসরি বিজেপিকে সমর্থন করতে পারেন, বা আপনি কি বিজেপির দিকে চলে গেছেন, না বিজেপির সঙ্গে গোপন কোনো যোগাযোগ রাখছেন? কি আপনার যে অভিযোগ সেটা কি আপনার বক্তব্য? না, আমি খুব ভেরি ট্রান্সপারেন্ট। আমি প্রথমত এনসিপিআইয়ের কথা বলি। এটা কোনো প্রেক্ষাপটের মধ্যে দিয়ে এনসিপিআইয়ের এটা মানে পাশে থাকা হয়েছে, কিন্তু বিজেপিতে যাওয়া এটা কোনো তার প্রশ্নই ওঠে না আর কি। আমাকে এর আগেও কয়েকজন জিজ্ঞাসাবাদ করেছেন, আমি তাদেরকেও জানিয়েছি কি বিজেপিতে যাওয়া তো দূরের কথা, কোনো প্রশ্নই আসে না। এবার থাকলো আমাকে কেউ জিজ্ঞেস করছেন যে সমর্থনের বিষয় আর কি। সমর্থন হবে ইস্যু ভিত্তিক। আমরা যদি দেখি যে আমাদের জেলা এবং রাজ্যের উন্নয়নে আমাদের সমর্থন প্রয়োজন রয়েছে, দেশের সুরক্ষাকে সুনিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন রয়েছে এবং সারা ভারতবাসীর ভালো হোক তার জন্য যে সমর্থনের প্রয়োজন রয়েছে, তার জন্য আমরা অবশ্যই পাশে থাকব। কিন্তু কোনো জায়গাতে যদি দেখা যায় যে কোনো একটা সম্প্রদায়কে নিয়ে বিভাজন হচ্ছে, তাহলে আমাদের প্রতিবাদ যেমন বিগত দিনে ছিল আগামী দিনেও থাকবে। একই প্রসঙ্গে বলি যে বর্তমানে খুব আলোচিত বিষয় হয়ে উঠেছে ইউনিয়ন সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি, যেটা নিয়ে আদিবাসী, মুসলিম, দলিত এবং খ্রিস্টান, বহু অমুসলিমরা এক কথায় এর প্রতিবাদ করছেন যে আমাদের বহু ভাষাভাষী দেশ ভারতবর্ষ, বহু ধর্মের, নানা জাতি, নানান বিশ্বাস, তো এই যে চাপিয়ে দেওয়ার নীতি আইন আনতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি, আপনি সংসদে যদি এই ধরনের বিল আসে আপনার ভূমিকা কী হবে? এই বিষয়টা, এই বিলটা বা এই বিষয়টা মানে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড, এই বিষয়টা আমার একটু জানা বা বিস্তারিতভাবে জানার প্রয়োজন রয়েছে আর কি। তারপর আমি সিদ্ধান্ত নেব। আমি যদি দেখি সর্বস্তরের মানুষের ভালো হচ্ছে তো ভালো, আর যদি দেখি যে বিষয়টা আগে বললাম যদি সেরকম দেখা যায় তাহলে পরে আমার প্রতিবাদ থাকবে। অর্থাৎ কোনো ধর্মীয় বিশ্বাসের উপর যদি আঘাত হয় তাহলে সেই বিল আপনি সমর্থন করবেন না? ধর্মীয় আঘাত শুধু নয়, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর যদি কোনো আঘাত হয় তাহলে পরে তার প্রতিবাদ থাকবে। কারণ এটা সংবিধানের বাইরে। আমাদের সংবিধান প্রতিটি ভারতবাসীকে সেই সংবিধানে আমাদের জায়গা দিয়েছে। নিজ ধর্ম পালন, নিজ ধর্ম বিশ্বাস, হ্যাঁ, সেই সংবিধানকে সামনে রেখে আমরা চলবো আর কি। ওয়াকফ বোর্ডের যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 তার আপনি বিরোধিতা করেছিলেন। আবার যদি সেই বিল যদি আসে বা সেই বিলকে যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়, এর সাথে সুপ্রিম কোর্টে যদিও মামলা চলছে, তাহলে আপনি সেই কি ওয়াকফ বোর্ডকে সেই আগের অবস্থানেই থাকবেন যে বিরোধিতা করেছিলেন? সেই বিরোধিতা করেছিলাম, আগামীতে বিরোধিতা করব।
এই এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে বহু ভোটারের নাম ডিলিট হয়ে গেছে, যারা দেখা গেছে একই পরিবারের একাধিক সদস্যের মধ্যে 4 জন সদস্য যদি থেকে থাকে, 2 জনের নাম উঠেছে, 2 জনের বাদ হয়ে গেছে। ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে লক্ষ লক্ষ ভোটারের নাম। এই যে বর্তমানে এই সিচুয়েশন, যে ভোট হয়ে গেল, তারা ভোট দিতে পারলো না, এমন পরিস্থিতিতে আপনার ঠিক কি বক্তব্য? এই বিষয়টা আমি বলবো খুব মর্মান্তিক। এটা ইলেকশন কমিশনের কাছে কাম্য নয়। যদি এসআইআর করারই ছিল তাহলে 2 বছর আগে আরম্ভ করতে হতো। এইভাবে 4 মাস আগে 6 মাস আগে শুরু করে দিয়ে যে এই কাজটা যে 4 মাসের নয়, এটা যে বছর 2 বছরের বিষয় আর কি, সেটা করা উচিত ছিল বলে আমি অর্থাৎ আপনি বলতে চাইছেন এসআইআর প্রক্রিয়াতে একটা ত্রুটি বিচ্যুতি থেকে গেছে, বড় করে। ইলেকশন কমিশনে রয়েছে, ত্রুটি বিচ্যুতি শিকারী হলে ইলেকশন কমিশন একটা স্বাধীন সত্তা তার রয়েছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন একটা দলের পরিচালনায় পরিচালিত হচ্ছে, যার ফলে কয়েক লক্ষ মানুষ, আজকে সে হিন্দু হোক সে মুসলিম হোক, তারা এই ভোট থেকে বিরত রইল। আমি বর্তমান রাজ্য সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ রাখছি যে এই বিষয়টা যেন আন্তরিকতার সঙ্গে দেখে দ্রুত এই ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করা হয় এবং যে সমস্ত ভোটার ছিল তাদেরকে যেন যথাযোগ্য স্থানে নিয়ে আসা হয়, তার জন্য আমি অনুরোধ রাখছি রাজ্য সরকারের কাছে। আপনি সাংসদ, কেন্দ্রে আপনি যখন জনপ্রতিনিধি প্রথম হন তখন থেকেই, তার আগে থেকেই ক্ষমতায় বিজেপি সরকার, বিজেপি নিয়ন্ত্রিত এনডিএ সরকার, আরও ভালোভাবে বললে পালাবদল ঘটল 2026 সালে। এখানে এখন বিজেপি ক্ষমতায়, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনি বললেন একটু আগেই যে তিনি একসময় তৃণমূল ছিলেন বা মুর্শিদাবাদের তৃণমূলের অবজারভার ছিলেন। তাহলে আপনি একজন সাংসদ, জনপ্রতিনিধি, জনতার কাছে আপনি দায়বদ্ধ। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন বা যোগাযোগ করতে পারছেন বা করছেন? দেখুন, শ্রমিকবাবু তিনি রাজ্যসভার সাংসদ, তিনার সঙ্গে আমার একবার নয় একাধিকবার দেখা হয়েছে। আমরা দাদা ভাইয়ের মতো আমাদের সে সম্পর্ক রেখে আমরা আজও চলেছি। তিনি আমাকে খুব স্নেহ করতেন এবং তিনি আমাকে জানতেন যে একটা সৎ এবং ভদ্র ছেলে আর কি, বা তৃণমূল দলের যে একজন সাংসদ, তিনি সততার সঙ্গে থাকেন আর কি, এটা তিনি জানেন আর কি। এটা আমার কাছে অনেক। পাশাপাশি আমাদের যিনি আমাদের মুখ্যমন্ত্রী আর কি, তিনিও আমাকে 2018 নয় 2015 সালের ডিসেম্বর মাস থেকে তিনি আমাকে জানেন ব্যক্তিগতভাবে আর কি। 2016 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই সময় তৃণমূল কংগ্রেস থেকে আমাকে প্রার্থী করেছিলেন আমাদের এই শুভেন্দু অধিকারী। হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সচেষ্ট হয়েছিলেন উনি। তিনি আমাকে প্রার্থী করেছিলেন বা ঘোষণা করার অপেক্ষায় রয়েছিলেন আর কি। কিন্তু অকস্মাৎ যেদিন ঘোষণা হবে সেদিনই আমি শারীরিকভাবে অসুস্থতা হয়ে যায় এরপরে। তারপরে আমার ওপেন হার্ট সার্জারি হলো বাইপাসের মাধ্যমে। তো তিনি আমাকে ভুলেননি, তিনি আবারও, এবং দিদিও আমাকে ভুলেননি। আমাদের শুভেন্দুবাবু আমাকে দিদির কাছে আবার হাত ধরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমাকে 2019-এ লোকসভার প্রার্থী করে আমাকে জঙ্গিপুর লোকসভাবাসী এবং পার্টি আমাকে জিতিয়ে দিল। কাজে আমি আমার সেই দায়বদ্ধতাকে মাথায় রেখে 2019 সালের সেই শুরু থেকে আমি আমার শরীরকে চিন্তা করিনি, আমি আমার কাজ কারবারকে চিন্তা করিনি। আমি একটাই চিন্তা করেছি, জঙ্গিপুর লোকসভার কী করে উন্নয়ন হবে, কী করে মানুষের কাছে গিয়ে দাঁড়াবো, অসহায় হোক, দরিদ্র হোক বা পীড়িত পরিবারের কাছে কী করে পৌঁছানো যায়, সেগুলো আমি তার প্রয়াস, তার চেষ্টা সব রকমভাবে করেছি। জাতি, ধর্ম, বর্ণ, দল, রাজনৈতিক দল নির্বিশেষে আমি প্রত্যেককে সে সমান মর্যাদা দিয়ে কিন্তু আমি পাশে থেকেছি।
আগামীতেও থাকবো তা নিশ্চিত। বামফ্রন্টের আমল থেকেই মুর্শিদাবাদের শিক্ষা ব্যবস্থার অধঃপতন শুরু হয়, অনেকেই বলে থাকেন। বিশেষ করে শিক্ষা ব্যবস্থার যে নতুন নতুন স্কুল গড়ার কথা ছিল বা হওয়া দরকার ছিল, জনসংখ্যা বাড়ছিল, কিন্তু সেভাবে হয়নি। তৃণমূলের আমলে যে খুব একটা বিশাল পরিবর্তন হয়েছে সেটাও নয়, সরকার পরিবর্তন হয়েছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এবার আর্থিক বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, মাদ্রাসাগুলোর হাল অত্যন্ত শোচনীয়। এ ব্যাপারে আপনার কি বক্তব্য বা কী উদ্যোগ নিতে পারেন যে মুর্শিদাবাদের বা জঙ্গিপুরের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য? সরকারি শিক্ষা ব্যবস্থার, আমি বেসরকারি সংস্থাগুলো দাপিয়েও বেড়ে উঠছে, সেক্ষেত্রে মাদ্রাসা। প্রথমে আমি বলবো যে মুর্শিদাবাদ জেলায় শিক্ষা ব্যবস্থা পিছিয়ে ছিল, আর্থিকভাবেও অনেক পিছিয়ে ছিল, কিন্তু আজকের দিনে কিন্তু মুর্শিদাবাদ জেলা সে অতটা আর পিছিয়ে নেই। আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে কয়েক শত ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, টিচার বিভিন্ন সেকশানে কিন্তু তা আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গায় তেনারা সফলভাবে এগিয়ে আসছে, এগোতে পেরেছে। তো কাজে মুর্শিদাবাদকে আর পিছিয়ে বা শিক্ষাগত জায়গাতে পিছিয়ে রাখার কোনো নাই। আরও একটু সরকারের মাধ্যমে সুযোগ সুবিধা পেলে কিন্তু একবারে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবে বলে আমি আশা রাখি। সরকারের কাছে সে অনুরোধটাও রাখবো আর কি। আমার প্রশ্নটা ছিল ঠিক ওই অন্য জায়গাতে আমার প্রশ্নটা ছিল যে শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষার পরিকাঠামো দরকার। সেই পরিকাঠামোটা সমস্তটাই আস্তে আস্তে বেসরকারি সংস্থাগুলোর হাতে চলে যাচ্ছে, বেসরকারীকরণ হয়ে যাচ্ছে। দেখুন, শুধু তো আমি সরকারের যে উদ্যোগ নেওয়া উচিত শিক্ষা সার্বিক শিক্ষা বিস্তারের জন্য, সকলের জন্য শিক্ষাটা পৌঁছে দেওয়ার জন্য, একটা দরিদ্র ছেলে মেয়ে সেরা সরকারি ব্যবস্থাপনায় লেখাপড়া করতে যাবে, অথচ স্কুল নেই, স্কুলে শিক্ষক নিয়োগ নেই, সেই জায়গাটা ঠিক আমি বলতে চাইছি যে রাইট। আপনার প্রশ্নের যে সর্বস্তরের মানুষ যেন সরকারি শিক্ষা থেকে সে সফলভাবে এগিয়ে আসতে পারে, অবশ্যই আমি আপনার দাবির সঙ্গে একমত। এটা হওয়া উচিত বলে আমি মনে করি। আপনার কি ভূমিকা থাকবে? আমার ভূমিকা অবশ্যই থাকবে। যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে জায়গায়, মুখ্যমন্ত্রী শুধু নয়, আমি আপনাকে জানিয়ে রাখি আলিগড় ইউনিভার্সিটির জন্য, যেটা আমাদের মুর্শিদাবাদ ক্যাম্পাস এবং আহিরনে রয়েছে আর কি, তার জন্য অলরেডি আমি আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে আমি জানিয়েছি যে এর আপগ্রেড করার জন্য। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, হ্যাঁ, HRD ডিপার্টমেন্ট। পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বিদ্যালয় একটি রয়েছে, সেটা বহরমপুরে। একটা সময় আমরা দেখেছি যে প্রতিটি সাংসদ, লোকসভা বা রাজ্যসভার 10টা করে তাদের কোটা ছিল আর কি, 10টা ছেলেকে বা স্টুডেন্টকে ভর্তি করাতে পারত। কিন্তু সেটা আমরা 19, 20, 21 পেয়েছিলাম, তারপরে কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। সে কোটাটা কিন্তু তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আমরা আবারও কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি কি আমাদের জঙ্গিপুরে একটা কেন্দ্রীয় বিদ্যালয় হোক। অলরেডি তার জন্য আমি চিঠি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে জানিয়েছি এবং আমাকে সে চিঠির প্রাপ্তিও জানিয়েছেন যে তিনারা প্রায়োরিটি বেসিসে এই বিষয়টা দেখছেন আর কি। এবং আমি আগামীতে যে দিল্লিতে যাব সেখানে আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করব, বিশেষ করে জঙ্গিপুরে যেন একটা কেন্দ্রীয় বিদ্যালয় হয়। এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু তিনিও আমাকে জানিয়েছেন যে কেন্দ্র অনুমোদন দিলে রাজ্য সরকার জায়গা দিয়ে দেবে। তো এটাতে আমাদের কাছে একটা বড় সাফল্য আর কি। পাশাপাশি আলিগড় ইউনিভার্সিটি যেন সব রকমভাবে আপগ্রেড হয় আর কি, তার জন্য তাকে ঢেলে সাজাবার জন্য যে পরিকাঠামো প্রয়োজন, যে আর্থিক সহযোগিতার প্রয়োজন কেন্দ্রে, সেটার জন্য আমি জানিয়েছি। আমি আবারও গিয়ে সাক্ষাৎ করে সে দাবিটা জানাবো। আপনি শিক্ষা ব্যবস্থার কথা বলতে বলতে বললেন আর্থিক উন্নয়নের কথা। একটা সময় মুর্শিদাবাদ নবাবী আমলে সারা বিশ্বের মধ্যে অন্যতম সেরা নগরী ছিল। শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক দিক থেকে, ব্যবসা বাণিজ্য। ব্রিটিশ রাজত্ব শুরু হওয়ার পর মুর্শিদাবাদের পতন শুরু হয়। পরিকল্পিতভাবে এই জেলাটাকে, আয়তনে তখন মুর্শিদাবাদ অনেক বড়, সেই জেলাটাকে ভাঙতে ভাঙতে ভঙ্গুরের অবস্থা করে দেওয়া হয়, ভঙ্গুরদশা করে দেওয়া হয়।
এখনও যে খুব একটা উন্নয়ন হয়েছে তা নয়। এখানে কাঁচামালের যোগান থাকলেও কৃষি বান্ধব ছোট মাঝারি শিল্পগুলো গড়ে উঠছে না। এই ছোট মাঝারি শিল্পগুলো গড়ে তোলার জন্য মূলত কেন্দ্র সরকারের উদ্যোগ দরকার। এই ব্যাপারে আপনার ঠিক কতটা সতর্ক ভূমিকা থাকবে বা আছে? আমার 100% ভূমিকা বা চেষ্টা থাকবে আর কি। আমি ইতিমধ্যে আমাদের রাজ্য সরকারকে জানিয়েছি যে আমাদের মুর্শিদাবাদ জেলায় বিড়ি শিল্প রয়েছে আর কি, এছাড়া আর কোনো শিল্প নেই, যে বিড়ি শিল্পের কোনো ভবিষ্যৎ নেই। তো কাজে আমাদের এই মুর্শিদাবাদবাসীর দিকে তাকিয়ে আমাদের মুর্শিদাবাদ জেলায় ছোট মাঝারি যেন শিল্প কলকারখানা যেন হয় আর কি, আমি সেই দিকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। আমি কেন্দ্রীয় সরকারের সেই সহযোগিতাও আমি কথা বলেছি কি আপনারা এখানে করুন আর কি, যেন এখানকার লোক পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে যেতে না হয়। হ্যাঁ, মুর্শিদাবাদ জেলার মানুষ যেন মুর্শিদাবাদ জেলায় তার কর্মস্থান হয় আর কি, তার ব্যবস্থাকরণের জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি। বারবার ফিরে আসবে সেই তৃণমূলের কথায়, যেহেতু আপনি রাজনৈতিক জীবনটাই তৃণমূল দিয়ে শুরু হয়েছিল আপনার। আইপ্যাক, প্রশান্ত কিশোরের আইপ্যাক, যেটা তৃণমূলটাকে সেই কর্পোরেট হাউসের মতো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আইপ্যাককে নিয়োগ করা হয়েছিল। ভোটের নির্বাচনের মাত্র দিন কয়েক আগে সে আইপ্যাক সম্পর্ক ছিন্ন করলো তৃণমূলের। এতে কি দলের কিছু ক্ষতি হয়েছিল বা আইপ্যাকের ভূমিকা কি শত ভালো হয়েছিল? এটা কি অনেকটা বিশ্বাসঘাতকতার ভূমিকার মতো মনে হচ্ছে নাকি আপনার? আপনার এই প্রশ্নের উত্তরটা আমি পরে দিচ্ছি। আপনার একটা প্রশ্নের মাঝখানে ছিল আর কি মাদ্রাসা বোর্ডের কথা। আমাদের বর্তমান যে সরকার, রাজ্য সরকার, সে মাদ্রাসা বোর্ডের বা সংখ্যালঘু খাতে আর্থিক অনুদান কমিয়েছে, অর্ধেক কমিয়ে দিয়েছে। আমরা এটা ভালোভাবে নিচ্ছি না, এটার আমি প্রতিবাদ করছি কি আমাদের রাজ্য সরকার বিগত দিনে যে সরকারের যে অনুদান ছিল সেটাকে যেন যথাযথভাবে নিয়ে এসে সেটাও যেন যথাযোগ্যভাবে তা ইমপ্লিমেন্ট করা হয়, খরচ করা হয়, তার ব্যবস্থাকরণের জন্য আমি রাজ্য সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি। অবশ্যই 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 দেবো। পাশাপাশি আর একটা কথা বলি, মাদ্রাসায় শিক্ষা হয় জেনারেল এডুকেশন সহ আরবি শিক্ষা। জেনারেল এডুকেশনের মাধ্যমে মাদ্রাসা থেকেও কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, প্রফেসর তৈরি হচ্ছে, শিক্ষক তৈরি হচ্ছে, হয়ে যাচ্ছে, আরো বড় বড় মনীষী এই মাদ্রাসা বোর্ড থেকে শিক্ষা গ্রহণ করে এসেছে। কাজে মাদ্রাসায় যে শিক্ষা হয় আরবি শিক্ষা, সেখানে মানবিক শিক্ষা দেওয়া হয়, সেখানে সামাজিক শিক্ষা দেওয়া হয়, সেখানে একে অপরের পরিপূরক হওয়ার শিক্ষা দেয়। কিন্তু কতিপয় ব্যক্তি যেভাবে মাদ্রাসা সম্পর্কে যে উক্তি করছে তার তীব্র নিন্দা করছি, তার তীব্র ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি ওইসব উক্তির জন্য আর কি। আধুনিক শিক্ষা মাদ্রাসায় এইসব কোনো মানে ঘটনা হয় না আর কি, যেগুলো তিনারা বলছেন আর কি। কাজে এইসব বলাটা আমি মনে করি তিনারা নিজের মূল্যায়নটা নিজে করুন, তারপরে অন্যের কথা বলবেন, সেটা কিন্তু ভালো হবে। এবার আসছি আপনার আইপ্যাকের প্রশ্ন। আইপ্যাক একটা প্রাইভেট সংস্থা, প্রাইভেট সংস্থাকে দিয়ে এই পার্টি চালানো এটা মানে একটা কর্পোরেট ব্যবস্থার মতো হয়ে যায়। আমরা কি দেখলাম আইপ্যাকে অনেক এমপ্লয়িকে, যেনাদের রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই, তিনারা অন্যান্য রাজ্য থেকে এসে আমাদের এখানে যে পার্টির কাজগুলো করছিল তাতে কাজটা সঠিক হচ্ছিল না, অনেক ভুল ত্রুটি, অনেক দেওয়া নেওয়া এসব ব্যাপার চলে এসেছিল। কাজে এর মাধ্যমে আমাদের তৃণমূল কংগ্রেসের যে পরাজয় বা ফলাফল, তার কিন্তু একটা কারণ বা দায় কিন্তু আইপ্যাক করে আমি মনে করি। শেষ যেটা প্রশ্ন আবার আসছি, আপনার রাজনৈতিক জীবনটাই শুরু হয়েছিল তৃণমূল দিয়ে,
এবং শুভেন্দু অধিকারী আপনার রাজনৈতিক দীক্ষাগুরু বলতে পারা যায়। রাজনৈতিক দীক্ষাগুরু আজকের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিই আপনার রাজনৈতিক দীক্ষাগুরু, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ তিনিই করে দিয়েছিলেন। আপনি এই মুহূর্তে রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিভিন্ন রাজনৈতিক কারণে আপনি দল পরিবর্তন করেছেন, নতুন দল এনসিপিআই যোগ দিয়েছেন। আগামী দিনে কি আপনার নতুন কোনো পরিকল্পনা আছে বা ভাবছেন আপনি? দেখুন, প্রথমটা এটা ঠিকই, শুভেন্দু অধিকারী তিনি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী। তিনি সে সময় 2015 সালে তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার অবজারভার হয়ে তিনি আমাকে যেভাবে চেয়েছিলেন, আমি সেভাবে ওনাকে যখন ডেকেছিলেন, যখন কথা বলার প্রয়োজন মনে করেছিলেন, আমি তিনার কাছে গিয়েছি। তিনি আমাকে মমতা ব্যানার্জির কাছে নিয়ে গেছিলেন। কাজে আজকে তিনি আমাদের রাজ্যের বিজেপি দল থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। কি ছিল প্রশ্নটা? প্রশ্নটা ছিল যে আপনি তৃণমূল পালাবদল হয়েছে। পালাবদল দেখুন, এটা হয়েছে আর কি, এটা এনসিপিআই। আমি আপনার প্রথম প্রশ্নের মধ্যেই ছিল আর কি, যে পালা বদলের এটার জন্য কিছু আমি ফলাফল বা পালা বদল এতে আমি ব্যথিত। আমি হয়তো সবটা আপনাদের বলতে পারছি না, কিন্তু এই কথা জঙ্গিপুর লোকসভাবাসী বলবে আগামীতে কি হবে আমার, বা সময় কথা বলবে। মুখ্যত আপনি মানুষের উপর ছেড়ে দিচ্ছেন যে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, মানুষই ঠিক করে দিবে। আপনি মানুষের পাশে থেকেছেন, মানুষ বুঝে থাকবে। জঙ্গিপুর লোকসভাবাসী ঠিক করে দেবে মানুষের পাশে থাকতে চাইছেন আমার ভবিষ্যৎ কি হবে। তবে আবারও বলছি যে মানুষের কাছে পাশে থাকার জন্য আমি আমার সর্বস্ব ত্যাগ করে কিন্তু এই মানুষের পাশে, জঙ্গিপুর লোকসভাবাসীর পাশে বা শামসারগঞ্জবাসীর পাশে কিন্তু আমি পাশে দাঁড়িয়েছি। ধন্যবাদ। আমি সাংবাদিক মোহাম্মদ মুস্তাক আলী এতক্ষণ সাক্ষাৎকার নিচ্ছিলাম জঙ্গিপুরের সাংসদ মাননীয় আলহাজ খলিলুর রহমান সাহেবের সঙ্গে। উনি তার মূল্যবান একটা সময় দিয়েছেন, যেন তার কাছে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।